পদ্মজার সবকিছুই স্বাভাবিক, শুধু রূপ বাদে। সূর্য ওঠার সাথে সাথে মোর্শেদ বাড়িতে ঢোকেন, হাতে ঝাঁকি জাল আর বড়শি, কাঁধে পাটের ব্যাগ ঝুলানো। ভোরে মাছ ধরতে গিয়েছিলেন। মোর্শেদ বাড়ি ফিরলে পূর্ণার প্রেমা সবচেয়ে বেশি খুশি হয়, মাছ খেতে পারে অনেক। অর্থের জন্য হেমলতা খুব কম মাছ আনেন। মোর্শেদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের অভাব হয় না। মোর্শেদ বলার পূর্বেই পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসে উঠানে। মোর্শেদ কাঁধের ব্যাগ উল্টে ধরেন গামলার উপর। পুঁটি, ট্যাংরা, পাবদা, চিংড়ি মাছের ছড়াছড়ি। হেমলতা ভারী খুশি হন। পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে, আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভুনা। মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে, তিনি জানেন। মোর্শেদ বাড়ি থেকে বের হতে পদ্মজা ছুটে যাবে বাড়ির পিছনে লতা আনতে। হুনো লতা, আমার আম্মারে পাবদা মাছ ভুনা করে দিবা, সবজি টবজি দিয়ে রানবা না। আব্বা, আপনি বাড়িতে থাকবেন? তাহলে তো প্রতিদিনই মাছ খেতে পারি। মোর্শেদ আর চোখে পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকান। এরপর পূর্ণাকে জবাব দিলেন, কোনো রকম অশান্তি না হইলে তো থাকব আমি। গামলা নিয়ে কলপাড়ে আয়। পদ্মজার মুখটা ছোট হয়ে যায়। প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মোর্শেদ পদ্মজাকে কটু কথা শোনান রাগে। তখন হেমলতা মোর্শেদকে শাসান, ফলস্বরূপ মোর্শেদ বাড়ি ছাড়েন। মোর্শেদ নাকি বাড়ি ফিরলা কোন দিন? মোর্শেদ গোসল সেরে রোদ পোহাচ্ছিলেন, সকালের মিষ্টি রোদ। ঘাড় ঘুরিয়ে রসিক ঘটককে দেখে হাসতেন। আরে মিয়া চাচা, আহেন আহেন, পূর্ণারে চেয়ার আনি না দে। খবর কি? পূর্ণা চেয়ার এনে দিল। রশিদ একদলা থুতু উঠানে ফেলে চেয়ারে বসলেন আরাম করে। প্রেমাকে উঠানে খেলতে দেখে ফরমাইশ দিলেন, এই মাইয়া, যা পানি লই আয়, অনেকক্ষণ ধইরা দমটা আটকায় আছে। প্রেমা পানি নিয়ে আসে। রশিদ পানি খেয়ে মোর্শেদকে বলেন, খবর তো ভালাই। বাবা, সেরিলারে কি বিয়া দিবা না? 2 বছর যাক, পড়তাছে যখন মেট্রিকটা পাশ করো। কি কন? মেজোটা না বড়টা। তোমার বউ তো মরিচের লাহান, কোনো ভাই রাজি হয় না। তুমি বোঝাওছেন, পাত্র খাঁটি হীরা, বাপদাদার জমিদারি আছে। মোর্শেদ আর চোখে হেমলতা এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন। নেই তারা। তিনি জানেন পদ্মজার উপর কোনো রকম জোর জবরদস্তি তিনি করতে পারবেন না। হেমলতা তা হতে দিবে না। এসব তো আর বইয়ের মানুষের সামনে বলা যায় না। মোর্শেদ রসিক ঘটকের নরম গলা বলেন, থাকুক না, পড়ুক। মায়ে যখন চায় সেরি পড়ুক, তাইলে পড়ুক। রশিদ নিরাশ হলেন। ভেবেছিলেন মোর্শেদ রাজি হবে। তিনি মেয়ে শ্বশুর বাড়িতে ছিলেন, এরপর বড় অসুখে পড়লেন। তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেননি। আজ একটু আরামবোধ হতে ছুটে এসেছেন অনেক আশা নিয়ে। কিন্তু মোর্শেদ জবানবন্দিতে তিনি আশাহত হলেন। কটমটে গলায় বলেন, যুবতী ঘরে রাখুন ভালা না। যখন বংশে কালি পড়ব তখন বুঝবা। হুনো মোর্শেদ, এই বয়সে মাইয়াদের স্বভাব চরিত্র বেশি দিন ভালো থাকে না। পাপ কাম এদের চারপাশে ঘুরঘুর করে। বেলা থাকতে জামাই ধইরা দেওয়ান লাগে। বুঝছো নি? তোমার বউরে বুঝাও। রশিদ পাত্রের অনেক প্রশংসা করলেন। জমি জমা বাড়িঘর সবকিছু বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন। ফলে মোর্শেদের মস্তিষ্ক কাজ করা শুরু করলো। রশিদ ঘটক যেতে তিনি হেমলতার পাশে গিয়ে বসেন। ইনিয়ে বিনিয়ে পদ্মজার বিয়ের কথা তুলেন। হেমলতা সাফ নাকচ করে দেয়। তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন পদ্মজার বিয়ে তিনি দিচ্ছেন না। আর মোর্শেদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতে না করেছেন। শেষ কথাটা বেশ কঠিন করে বলেন, আগে বাপ হও, পরে বাপের কাজ করতে আসবা। মোর্শেদের তিরিক্ষি মেজাজ। তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়েন। রাগে টকবক করছে। পদ্মজাকে বারান্দায় দেখে তিনি ঝাঁঝালো কণ্ঠে বলেন, সেরি যখন রূপ দিয়া নটি হইব তখন তোমার ঠ্যাংও পাইব না। এই সেরি মজা বুঝাইব। পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। হেমলতা রান্নাঘর থেকে বের হলেন মোর্শেদকে কিছু কঠিন কথা শোনাতে। পদ্মজা তখন দৌড়ে আসে। হেমলতার হাতে ধরে রান্নাঘরের ভিতরে নিয়ে যায়। মোর্শেদ যতক্ষণ বাড়িতে থাকে তারও খুব ভালো লাগে। পূর্ণা, প্রেমা কত খুশি হয়। বাড়িটা পরিপূর্ণ লাগে। সে যা চায় না বাবা মার সাথে ঝগড়া করুক এবং বাড়ি ছেড়ে চলে যাক। হেমলতার রাগে এক ঝটকায় মেয়ের হাত সরিয়ে দেন। তার সহ্য হয় না মোর্শেদকে। মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি একজন মানুষ। মোর্শেদ ভালোটা কখনো বুঝে না, মানুষের কথায় নাচে। সারাক্ষণ মস্তিষ্কে একটা বাক্যেরই পূজা করে, মানুষ কি বলবে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাথার উপর বৃষ্টি নিয়ে মোর্শেদ বাড়ি ফেরেন। মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি। হেমলতাকে ডেকে বললেন, 1 মাসের লাইগা ঘরটা সাইরা লাউড়ি ঘরে গিয়া উঠা পড়ো। কিসের দরকারের জন্য? শুটিং করার লাইগা। মাতবর বাড়ির যারা আইছে তারা বলি আমরার বাড়ি পছন্দ হইছে, বিরাট অঙ্কের টেয়া দিব। আমিও কথা দিয়েছি, কাইলেই উঠতে কই আইছি। হেমলতা বিরক্ত হতে গিয়েও পারলেন না। সত্যি অর্থের খুব দরকার। পদ্মজার সামনে মেট্রিক পরীক্ষা, কত খরচ। কলেজে পড়াতে ঢাকা পাঠাতে হবে। তিনি মোর্শেদকে বললেন, টাকার ব্যাপার নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা, নয়তো জায়গা হবে না। আরে বলবো না, এখন সব গুছায় এলাও। পূর্ণা আড়াল থেকে সবটা শুনেছে। 7 দিন হয়েছে লিখনসা আর চিত্রাদেবী এই গ্রামে এসেছে, অথচ সে দেখতে পারল না। হেমলতা যেতে অনুমতি দেননি। পূর্ণা নামাজের দোয়ায় খুব অনুনয় করে আল্লাহকে বলেছেন যেন লিখনসা আর চিত্রাদেবীকে সচক্ষে দেখতে পারে। আর এখন শুনলো তাদের বাড়িতেই নাকি আসছে ওরা। পূর্ণার মনে হচ্ছে সে খুশিতে মরে যাচ্ছে। এই মগা, আমার 1 কাপ চা দাও তো। মগা জ্বরের গতিতে চা নিয়ে আসে।
লিখন চিত্রার পাশে চেয়ারটায় বসলো, এরপর মগা বললো, দারুণ চা করো তো তুমি। মগা কাচুমাচু হয়ে হাসলো, ভাবে বোঝা গেল প্রশংসা শুনে খুব লজ্জা পেয়েছে। চিত্রা মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠল। চিত্রা হাসলে মগা মুগ্ধ হয়ে দেখে মাতবর বাড়ির কামলা সে। চিত্রনায়ক লিখন শাহ এবং নায়িকা চিত্রা দেবীর সেবা করার দায়িত্ব মগাকে দেওয়া হয়েছে। মগা এতে ভীষণ খুশি। চিত্রার সুন্দর মুখশ্রীর সামনে সবসময় থাকতে পারবে এটা ভেবে। চিত্রা বলল, তোমার ভাইয়ের নাম কি জানি বলেছিলে? 4 ফুট উচ্চতার। মগা উৎসাহ নিয়ে জবাব দিল, মদন। চিত্রার হাসি পায়, অনেক কষ্টে চেপে রাখলো। মগা মদন কারণ নাম হয়? শুটিং এর মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে, তাই আপাতত শুটিং স্থগিত আছে। সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে, হাতে সবার রং চা। ডিরেক্টর আবুল জাহেদ দারুণ খিচুড়ি রান্না করেন। বৃষ্টি দেখে তিনি রান্নাঘরে ঢুকেছেন। আচ্ছা মগা, এবারে 2টা মেয়ে কোথায়? আসার পর একবার এসেছিল, এরপর তো আর এলো না। চিত্রা প্রশ্ন করলো। মগা বলল, ওই যে লাহারিঘর, ওইটাতে আছে। লাহারিঘর মানে? মগার বদলে লিখন বলল, যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চকি থাকে কামলাদের জন্য, ওই ঘরকে লাহারি ঘর বলে এখানে। বোঝা গেছে? চিত্রা চমৎকার করে হাসলো। বোঝা গেছে। মগা, বৃষ্টি কমলে লাহারি ঘরে যাবো, ঠিক আছে? আচ্ছা আপা। এই লিখন, যাবা? ওই তো সামনে, আলসামি করো না। মগা হই হই করে উঠলো, না না, বৈঠা লইয়া যাওন যাইব না, বাড়ির মালিকের মানা আছে। লিখন মগার না করার ভাব দেখে ভীষণ অবাক হলো। চিত্রা প্রশ্ন করলো, মানা কেন? বাড়ির বড় সেরিটারে তো আপনারা দেখেন নাই, আগুন সুন্দরী। এই লিখন ভাইয়ের লাহান বিলাই চোখা, সেরিটারে স্কুল ছাড়া কোনো হানে যাইতে দেয় না। বাড়ি দিবার আগে কইয়া রাখছে, লাহারি ঘরে কোনো প্রকার বেড়া মানুষ যাইতে পারবো না। এই সেরি লইয়া বহুত কিচ্ছা আছে। চিত্রা বেশ কৌতূহল বোধ করলো। তখন লিখন তীক্ষ্ণ ঘোলা চোখে লাহারি ঘরের দিকে তাকালো। 1.5 দিন হলো এখানে এসেছে। উঠানের শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একেবারে মনোযোগ দিয়ে দেখা হয়নি। সামনের দরজাটা বন্ধ। 2টো ছোট মেয়ে এসেছিল ঘরটার ডান পাশ দিয়ে। ঘরের ডান বামে পিছনে গাছপালা। বাড়িটা পুরনো হলো দারুণ, তবে এই মুহূর্তে তার অনেক কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে। এই ছিল আজকের পর্ব 4। ইনশাল্লাহ আগামীকাল থেকে ধারাবাহিকভাবে 5-6 এমন করে ডেলির পর্ব ডেলি আপলোড করা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।